আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী রাজশাহীবাসী, বক্তৃতা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এই রাজশাহী আমার প্রাণ, এই রাজশাহী আমার জন্ম, এই রাজশাহী আমার বেড়ে ওঠার স্মৃতি, এই রাজশাহী আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এই রাজশাহী আমার রাজনীতি, এই রাজশাহী আমার অধিকার। আজকে আমার এই অধিকার এই রাজশাহীর মাটিতে আজকে সমাবেশ করতে আমি বর্তমান মধ্যরাতের এই সংসদের সদস্য। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, মাত্র 40 কিলোমিটার দূরে। সেখান থেকে সকালবেলা আমি রওনা দিয়েছি। আমি যখন কালকে সকালবেলা শুনলাম গোটা নবাবগঞ্জের চারিদিক থেকে রাজশাহীমুখী সমস্ত বাস, ট্রাক, সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, আমি বিস্মিত হয়েছি। আজকে যখন আমি সকালবেলা রওনা দিয়েছি, চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়ি থেকে বেরোনোর পরেই প্রথমেই পুলিশ বলছে যেতে দেওয়া যাবে না। আমি বলেছি আমাকে গ্রেপ্তার করতে হবে, আর না হলে আমি যাবই। গোদাগাড়িতে বাধা দিয়েছে। রাজাবাড়িতে দেখলাম শত শত অটো, শত শত মানুষ যারা চিকিৎসার জন্য রাজশাহীতে আসছে, ডাক্তারের কাছে আসতে চায়, হাসপাতাল আসতে চায়, সবকে বন্ধ করে দিয়েছে এই সরকার। বন্ধুরা আমার, আজকের সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রেষ্ঠপদ ছোট ভাই, সহকর্মী, আন্দোলন সংগ্রামের নেতা, আপনাদের প্রিয় সাবেক মেয়র, সাবেক ছাত্র নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহীর গণমানুষের নেতা, যিনি রাজশাহীতে দীর্ঘদিন এই রাজশাহী সিটি উন্নয়নের দায়িত্ব পালন করেছেন, এই নির্বাচনী এলাকা থেকে যিনি সংসদের সদস্য হয়েছেন, আজকে তাকে নির্বাচনে এখানে সমাবেশ করতে দেওয়া হয় না। এখানে যারা আজকে আমাদের মেহমানরা এসছেন, সারা বাংলাদেশের যারা জনগণের দ্বারা নির্বাচিত মেয়র, 6 সিটির মেয়র, তাদেরকে এখানে আসতে দেওয়া হয় না। আমরা কোথায় বাস করছি? আজকের মাননীয় প্রধান অতিথি, যিনি বীর মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের বিনিময়ে দেশ আমরা স্বাধীন করেছি, যিনি সাবেক মন্ত্রী, সাবেক এমপি, তাকেও আসতে দেওয়া হয়। বন্ধুরা আমার, বক্তব্য আমি বাড়াবো না। আমরা কি প্রস্তুত আছি যুদ্ধের জন্য কিনা তাই বলতে চাই। আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছি? যুদ্ধ আমাদের করতে হবে। আজকে আমি পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, পুলিশ কমিশনার, পুলিশের ডিআইজি, এসপি যারা রয়েছেন, কেন আজকে এখানে আপনার এই ফায়ার ব্রিগেডের গাড়ি আপনারা দিয়েছেন? কেন আপনাদের হাতে অস্ত্র? কেন র্যাবের পোশাক পরে অস্ত্র নিয়ে আজকে জনগণকে আপনারা বাধা দিচ্ছেন? আমি ওখানে যখন গাড়ি থেকে নামলাম, দেখলাম যে বেশ কয়েক ডজন র্যাবের পোশাক পরিহিত যারা অস্ত্র নিয়ে তাক করে আছে জনগণের দিকে। জনগণের এই অস্ত্র আজকে আপনাদেরকে কি জন্য দেওয়া হয়েছে? জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য। আপনারা যান ভারতীয় সীমান্তে, সেখানে পাখির মতো মানুষকে হত্যা করছে, সেখানে গিয়ে নিরাপত্তা দেন জনগণকে। আমরা এখানে নিরাপত্তা বিঘ্নিত করতে চাই না। আজকের এই সমাবেশ হচ্ছে লুটেরাদের উৎখাত করার সমাবেশ। আজকের এই সমাবেশ হচ্ছে মাফিয়াদের বিরুদ্ধে আমাদের সমাবেশ। আজকের এই সমাবেশ হচ্ছে দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ। কে ঠিক না ঠিক বলছি? বন্ধু আমার, সাংবাদিক ভাইদের বলতে চাই, পার্লামেন্টে যোগদান করেছি। আমি জাতির উদ্দেশ্যে বলে দিতে চাই, যে মুহূর্তে তারেক রহমান বলবে এই অবৈধ সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসবো, আপনারা শুধু প্রস্তুত হন যুদ্ধের জন্য। লাঠি লাগে, অস্ত্র লাগে, যা কিছু লাগে তাই আমরা প্রস্তুত হব ইনশাল্লাহ। মানুষ আগুন হয়ে আছে। নির্বাচনের নামে কি প্রহসন হচ্ছে? আমি বাংলাদেশের অন্য কোথার কথা বলবো না। দাও, 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 দাও। আমি বাংলাদেশের অন্য কোথার কথা বলবো না। যে মাটিতে দাঁড়িয়ে সমাবেশ করছি, প্রথম ধাপে নির্বাচন হয়েছিল কাটাখালী পৌরসভার সিরাজুল সাবেক ছাত্রনেতা মেয়র প্রার্থী ছিল। লজ্জা লাগে, কয় ভোট পেয়েছে? সিরাজুল এখানে ভোট পেয়েছে, আওয়ামী লীগের ভোট পেয়েছে 17,240 ভোট, আর বিএনপির প্রার্থী পেয়েছে
৭৬ ভোট। এটা কি বিশ্বাসযোগ্য ভাই আমার? কি হাত ধরে বলে বিশ্বাসযোগ্য? রাজশাহী ডিভিশনের আর একটি মেয়র চাটমোহর পৌরসভার নির্বাচন, আওয়ামী লীগের প্রার্থী ভোট পেয়েছে ১৭,২৫৬ আর বিএনপি ধানের শীষের পেয়েছে ৮৫ ভোট। এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? এই সরকারের অধীনে নির্বাচন করা যায়? ইভিএম চলবে না, এই সরকারের অধীনে ভোট চলবে না। কি রাজি আছেন না? আমরা এখনো যারা ইউনিয়ন পরিষদে ভোট করতে চাই সুড়সুড় করছি, কোন লাভ হবে না। এই পঞ্চায়েত নির্বাচন হয়েছে, চারঘাটের নেতারা এখানে আছেন, চারঘাটের ভোটের দিন নির্বাচনী কেন্দ্রে বোমা বিস্ফোরণ হয় নাই? কি বোমা বিস্ফোরণ হয় নাই? কারা করেছে বোমা বিস্ফোরণ? এরপরও কি আমাদেরকে ভোটে যেতে হবে? বক্তব্য আমি আর বাড়াবো না, যেহেতু এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। আমি সর্বশেষে বলবো, রাজশাহীর মাটিতে পরিষ্কারভাবে পুলিশ ভাইদের বলতে চাই, আগামী ৩০শে মার্চ বিশ্ববিদ্যালয় কলেজ খুলবে, প্রস্তুত হন। পুলিশের ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করে তাদেরকে মিছিলের সামনে আমরা নিব, দেখি পুলিশের লাঠি তাদের গায়ে পড়ে কিনা, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন, তাদেরকে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে আমরা নিয়ে আসবো। পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা দেশের সন্তান, আইন সংবিধান অনুযায়ী আপনারা চলবেন। পুলিশ কমিশনার আইন আপনাকে দিয়েছে, কোন আইন আপনি এই সব সিটিতে সমাবেশ করার অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন? ধন্যবাদ সবাইকে। রাজশাহীর সংগ্রামী জনতা প্রস্তুত হন, রাজশাহী থেকে আমরা আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ বিজয় রহমান মিনু ভাইকে, ধন্যবাদ আজকে সকল অতিথিবৃন্দকে। সংগ্রামী জনতা, আপনারা আমাদের নেতা হারুন ভাইয়ের বক্তব্য শুনলেন। হারুন ভাই যে ভোটের কথা বলছিলেন আর সেটা অনুভব করছিলেন আমাদের এই স্টেজের বাম পাশে, এই যে দক্ষিণে যে পুলিশ ভাইরা আছে তারা অনুভব করছেন যে বিষয়গুলো কি। গত ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে ওই চারঘাটে একটা নির্বাচন হয়েছে আর ওই পবা উপজেলায় নির্বাচন হয়েছে। তো ওয়্যারলেস সেটে যে রেজাল্টগুলো এসেছে সেই রেজাল্টগুলো কিন্তু পরবর্তীতে প্রকাশ করা হয় নাই। আমি এই সাংগঠনিক কাজে স্থান নির্ধারণ করার জন্য এক পুলিশ ভাইয়ের সঙ্গে বসেছিলাম। তো সেখানে সেটে যে রেজাল্টগুলো শুনেছিলাম সেই রেজাল্টের খুব কম যদি হয়, ৭,০০০ ভোটকে ৭৭,০০০ বানানো হয়েছে, অর্থাৎ 10 গুণ ভোট বানানো হয়েছে। এটা চুরি করার পরে, এটা আমি পবা উপজেলার কথা বলছি, যারা দায়িত্বে ছিলেন তারা সবাই জানেন, এই বাম পাশে যারা আছে, সামনে যারা আছে পুলিশ ভাইরা, তারা সবাই জানে। কারণ নির্বাচনে এখন আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য নিয়ামক ভূমিকা পালন করতে হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত সংস্থার ভাইদেরকে। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, বরিশালের কৃতি সন্তান, আমাদের কেন্দ্রীয় নেতা, যিনি মেয়র ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের এবং উনি মহান জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন, জননেতা মুজিবুর রহমান সারোয়ার এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। মুজিবুর রহমান সারোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজশাহী এই জনসভার সম্মানিত সভাপতি, সাবেক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল, আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জনাব ইকবাল হোসেন টুকু। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব,
আমাদের মধ্যে আছেন যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, আমাদের বিভিন্ন এলাকার ঢাকার, চিটাগাংয়ের এবং খুলনার বিভিন্ন পদে যারা মেয়র নির্বাচন করেছেন, সেই আমাদের ভোট চুরির ইতিহাস তুলে ধরার জন্য তারা এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, রাজশাহীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি আমরা। লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের এই স্বাধীনতার প্রধান উপাদান হচ্ছে গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য অস্ত্র হাতে নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, আজকে সেই গণতন্ত্র নেই। মিছিল মিটিং করতে গেলে সরকার ভয় পায়, আর সরকার আজকে স্বৈরাচারী সরকারের রূপে পরিণত হয়েছে। গণতন্ত্রের স্বাদ আজকে আমরা পেতে চাই। সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পূর্ণ হতে জন্য, অথচ গণতন্ত্র ছাড়া কোনো কি উন্নয়ন হচ্ছে? গণতন্ত্র ছাড়া দেশ চলছে, এটা স্বৈরাচারী রূপে আবির্ভূত হয়েছে। এটা আমরা বাংলাদেশে চাই না। আমরা লাখো প্রাণের বিনিময়ে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, সেটা গণতন্ত্রের জন্য হয়েছে। গণতন্ত্র কি? আজকে আমরা দেখেছি 1974 সালের যে দুর্ভিক্ষ হয়েছিল, সে আমাদের দেখেছি ডক্টর অমর্ত্য সেন তার গবেষণায় বলেছেন গণতন্ত্র ছিল না বলে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছে। আজকে আমরা গণতন্ত্র নেই, আমাদের দেশে উন্নয়ন হচ্ছে। গণতন্ত্র না থাকলে কি হয়? আজকে এখানে জ্ঞানীগুণী মানুষরা জানে উগ্র সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। গণতন্ত্র না থাকলে কি হয়? সমৃদ্ধ কল্যাণমুখী একটি রাষ্ট্র পরিণত করা যায় না, সুশাসন আইনের শাসন পরিণত করা যায় না। আর গণতন্ত্র মিছিল মিটিং আজকের রীতি আমাদের বাংলাদেশের ঐতিহ্য। ভাষা থেকে 1971 পরবর্তী সময় সব গণতন্ত্র আদায় হয়েছে এই মিছিল মিটিং এর মাধ্যমে। আজকে বাংলাদেশে সে গণতন্ত্র হারিয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু সরকার চুরি থেকে একটু সরছে না। যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের সরকারের কথা বলে, তাদেরকে বলবো আমরা কিন্তু জানি অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনাদের 6 দফা 11 দফায় কোথাও স্বায়ত্ত শাসন ছাড়া স্বাধীনতার কথা ছিল না। কিন্তু আপনারা এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাবকে নিয়ে যেতে চান, আপনারা এসে স্বাধীনতার ঘোষক নিয়ে যেতে চান। বাংলার মানুষের হৃদয় থেকে এগুলো মুছে ফেলা যাবে না। আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এই ইতিহাসকে মুছে ফেলতে চান, সেই 71 থেকে বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা, আপনাদেরকে সব ইতিহাস মুছে ফেলতে হবে। এটা কখনোই সম্ভব হবে না। আপনারা যদি আজকে তার বৃহত্তম খেতাব নিয়ে যেতে চান, কখনোই সম্ভব হবে না। কারণ জিয়াউর রহমান এটি অর্জন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, জেড ফোর্সের অধিনায়ক হিসেবে স্বাধীনতা তিনি সশস্ত্র সংগ্রাম করেছেন। বাংলার আমার দু একটি কথা আপনাদেরকে বলতে হয়। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলছে তাদেরকে বলতে হয়, আমরা স্বাধীনতা যুদ্ধকে 2 ভাগে বিভক্ত করতে পারি। এক ভাগ আন্দোলন সংগ্রাম, আরেক ভাগ সশস্ত্র সংগ্রাম। আন্দোলন সংগ্রাম অনেকেই করেছেন, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান সহ অনেকেই আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক বামপন্থী কিংবদন্তি নেতা আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছেন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমানের ডাক ছাড়া বাংলাদেশের কোনো সশস্ত্র যুদ্ধ হয়নি। আজকে ভাইয়েরা আমার, যে জিয়াউর রহমানকে আজকে অবজ্ঞা করা হয়, জিয়াউর রহমানকে আজকে বিভিন্ন খেতাব নিয়ে যাওয়ার কথা হয়। আমি জানি যে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট কারচুপির জন্য সারা দেশ যেভাবে সমস্ত উত্তাপ ছড়াচ্ছে, সমস্ত মানুষ যেভাবে আজকে এগিয়ে এসেছে, আমি মনে করি এটি আওয়ামী লীগ সামনে ইতিহাস ভঙ্গ করলে মানুষ তার বিরুদ্ধে আরো ঐক্যবদ্ধ হবে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ স্বাধীনতা পাওয়া যত সহজ, দিকে রাখা তত কঠিন। স্বাধীনতা পাওয়ার জন্য লাখো প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আজকে রক্ষা করার জন্য রক্ত দেবেন না? রক্ত রক্ষা করার জন্য কি আপনার মাথা উঁচু করে দাঁড়াবেন না? আমাদেরকে আরেকবার জেগে উঠতে হবে স্বাধীনতা রক্ষা করার জন্য। সেজন্য আমরা বিভিন্ন জায়গায় বিভাগীয় সমাবেশ করছি এবং বিভাগীয় সমাবেশের যে রূপ দেখছি, তাতে আমার মনে হয় খুলনা গিয়ে যে অবস্থা দেখলাম, সেখানে আমরা অজু করার নামাজ পড়ার জায়গাও জন্য হোটেলে যেতে পারি না।
অত্যন্ত দুঃখের কথা যে আজকে আপনি কথা বলবেন, মত প্রকাশের স্বাধীনতা নেই, মিছিল মিটিং করার জন্য পারমিশন নিতে হয়, আবার পারমিশন দেন না, বিভিন্নভাবে মানুষকে আসতে বাধা দেওয়া হয়। যে আজকে সুবর্ণ জয়ন্তী পালনের জন্য আজকে আমাদেরকে সুবর্ণ জয়ন্তী পালনের জন্য আজকে আমাদেরকে সামনে আমাদের অনুষ্ঠান করতে হবে। কিন্তু ভাইয়ের আমার, আমরা সংসদ নির্বাচনে যে মার্কা, নৌকা মার্কা, এই মার্কা দিয়ে তারা ভোট কারচুপি করে তারা আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী পরিষদ হয়েছেন। আর এই মার্কাটিকেই তারা পাচ্ছেন গ্রামে গঞ্জে শব্দ বানাচ্ছেন, যে রাষ্ট্রযন্ত্রের সাথে আঘাত করে তাদের এই গণতন্ত্রের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। দেখা যায় আজকে সেই রাষ্ট্রযন্ত্রের লোকরা যখন দেখে এই নৌকা মার্কা গ্রামে নিয়ে যাওয়া হয়, এই নৌকা মার্কা যখন শহরে আসে, এই নৌকা মার্কার সাথে সাপোর্টার হয়ে যায় কারা? বাংলাদেশের মানুষ যারা ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সর্বত্র এই নৌকা মার্কার পাশে হচ্ছে রাষ্ট্রযন্ত্র। আজকে অবস্থাটা এমন হয়েছে, আমরা যখন দেখি পুলিশ বাহিনী মিছিল করে, আমরা যখন দেখি বিচারকরা সভা করে, আমরা যখন দেখি নির্বাহী বিভাগের লোকরা আজকে এই সরকারের সাথে বিভিন্ন অ্যাসোসিয়েশন করে, তখন আমরা বুঝতে পারি যে জনতার অবস্থা কি। জনতাকে আজকে অবজ্ঞা করে তারা আজকে প্রশাসনিক গণতন্ত্র চালাচ্ছে। এই গণতন্ত্র দেশের মানুষকে শান্তি দেবে না, এই গণতন্ত্র ও মানুষকে ন্যায় বিচার আইনের শাসন দেবে না, যার জন্য আমাদেরকে আবারও মাঠে ময়দানে নামতে হবে। আজকে মিয়ানমারে কি হচ্ছে? মিয়ানমারে আজকে জনতা বুকের রক্ত দিয়ে হলো তারা আজকে গণতন্ত্র চায়। সারা পৃথিবীতে আজকে মানুষগুলো আজকে মাথা উঁচু করে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, কারণ ন্যায় বিচার আইনের শাসন আজকে শেষ হয়ে গেছে। আমাদের এখানেও ঐক্যবদ্ধভাবে আমরা সেদিন আইয়ুব খানকে পায়ে ছেড়ে আমাদের সেদিন উন্নয়নের দিকে তা না তাকিয়ে আমরা অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম। আজকেও যারা উন্নয়ন দেখে, পদ্মা সেতু দেখিয়ে বিভিন্ন উন্নয়নের কথা বলে আজকে যারা আমাদের কাছে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদেরকে বলবো উন্নয়ন আমরা চাই, তবে গণতন্ত্রকে ফেলে আমরা উন্নয়ন চাই না। আমরা গণতন্ত্রের সাথে উন্নয়ন চাই, উন্নয়নের সাথে আমরা গণতন্ত্র চাই। আজকে সেভাবে জন্য আমরা বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আর এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে। যদি আপনারা এগিয়ে না আসি, বাংলার মাটিতে আজকে আমরা শুদ্ধ ভোট করতে পারবো না। সেজন্য মানুষের ভোটের অধিকার না থাকলে স্বাধীনতা অর্থবহ হয় না। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাকে সুবর্ণ জয়ন্তীতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। সুবর্ণ জয়ন্তীতে আগে এই সমস্ত রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্মে যেন ঐক্যবদ্ধ হয়। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার, আজকে যেখানে তারেক রহমান আসতে পারছে না, দেশের মানুষ মিটিং মিছিল করলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়, যেভাবে দুর্নীতি করে আজকে লাখ লাখ টাকা পাচার করা হয়, আজকে যেভাবে বেগম পাড়া তৈরি করে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে যাওয়া হয়, আজকে দেশের এই অবস্থাকে ফেরত আসতে গেলে আবারও প্রয়োজনে রক্ত দিতে হবে। রক্ত দেওয়া ছাড়া বাংলার মাটিতে এই গণতন্ত্র পুনর্বাসন করা হবে না। কারণ আজকে শেয়ার হয়ে গেছে, রাষ্ট্রযন্ত্র শেয়ার হয়ে আজকে ব্যাংক বিমা লুট করছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে। বাংলাদেশ এখন দুর্নীতি 2 সূচক নেমে গেছে, আবারও 2 সূচক নেমে গেছে। আর ফরিদপুরের ছাত্র নেতা যখন শুনি আমরা 2000 কোটি টাকা পাচার করে, আমরা যখন শুনি ওয়ালটন বেসিক ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাচার করে, সব জায়গায় আওয়ামী লীগ রয়েছে। আজকে হত্যা, খুন, গুম, নির্বাচন, সমস্ত জায়গায় আওয়ামী লীগ আজকে অত্যাচার অবিচার করছে। কাজে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য আমরা রাজশাহীতে এসেছি। ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য আমরা বিভিন্ন অঞ্চলে যাব। যেখানে মিটিং করতে দেবে না সেখানে আমরা জনতার কাছে বলবো, যেখানে মিটিং করতে অসুবিধা করবে সেখানে জনতার কাছে দাঁড়াতে হবে, এবং প্রত্যেক জায়গায় সারা দেশে ঐক্যবদ্ধভাবে লড়াই তৈরি করে আগামী দিনগুলোতে আন্দোলন সংগ্রাম তৈরি করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো। এটাই হোক আমাদের কামনা। এবং আজকে আমাদের সবচেয়ে বড় কথা, একটি বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি। আমাদের তখনকার সময় 22 পরিবার ছিল, আজকে বৈষম্য এমন হয়েছে বাংলাদেশ আজকে ধনী দেশের মধ্যে প্রথম একটি দেশ। আজকে কারা এইসব টাকা নিচ্ছে, কারা লুট করছে, কারা আজকে ধনী হচ্ছে, আজকে জনতার দেখা দরকার। জনতার তালিকা প্রণয়ন করেন, জনতা অত্যাচারের তালিকা নেন, যারা অবিচার করে তাদের তালিকা রাখেন। এভাবে চলতে পারে না। বাংলাদেশে আজকে আমরা 6 বিভাগ হচ্ছি, 6 বিভাগ থেকে আমরা 64 জেলায় ছড়িয়ে পড়বো। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে একটি সব রাজনৈতিক দলের সাথে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, মুক্তিযুদ্ধ করেছি,
আন্দোলন সংগ্রাম করেছি, বছরের পর বছর জেলে ছিলাম, প্রয়োজন হলে আবার আন্দোলন করব, সংগ্রাম করব, আবারও দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আসলে আমরা প্রাণ বিসর্জন দিতেও রাজি আছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজিবুর রহমান সারোয়ার ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন স্বৈরাচার হোসেন শাহী এরশাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম সংগঠক, জাতীয় বীর, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬টি সিটি কর্পোরেশনে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে না দেওয়ার প্রতিবাদে ৬টি সিটি কর্পোরেশনে ধারাবাহিকভাবে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, জনতার মেয়র জনাব মুসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মুসাদ্দেক হোসেন বুলবুল, আজকের সভার প্রধান অতিথি আমাদের রাজশাহী ডিভিশনের একমাত্র স্থায়ী কমিটির সদস্য, আমাদের গর্ব সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আজকে মঞ্চে উপস্থিত আছেন রাজশাহীর মাটি মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, রাজশাহীর সাবেক 3 বারের মেয়র জনাব মিজানুর মিনি সহ উপস্থিত 6 শহরের সাবেক মেয়র এবং জনতার মেয়রবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয়রা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম প্রতিবাদ করছি, এই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে এই একটি ছোট্ট ইন্টারভিউর মধ্যে। অনুমতি যখন দিয়েছেন তখন কেন একটি জেলার সঙ্গে বাস বন্ধ করলেন, পরিবহন বন্ধ করলেন, এই হিসাব দিতে হবে। কি হয়েছে? বাস বন্ধ হয়েছে বলে কি লোক আসেনি? হাজার হাজার লোক এসেছে। বাস বন্ধ না হলে হাজারো 1 লক্ষ লোক বেরিয়ে আসতো, তাতে সরকারের পতন হতো না। এই সমাজ আমি দেখেছি যখন আমি আসছি, হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে, মাইক সচল ছিল, হর্ন সচল ছিল। এখন হর্ন বন্ধ করে দিয়েছেন, মাইকে তার কেটে দিয়েছেন। মাইকে তার কেটে দিতে পারেন, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে সারা উত্তরবঙ্গে মানুষের কাছে স্লোগান পৌঁছে যাবে, আপনারা ঠেকাতে পারবেন না। প্রশাসনকে বলবো, তাদের পাহারা দিচ্ছেন, তাদের জন্য এত অত্যাচার, ওই চোরদের জন্য, এই ভোট ডাকাতের জন্য। আজকের ওই রাজশাহী সমাবেশ থেকে বলতে চাই, রাজশাহী ছাত্রদের নেতা হিসাবে ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে এই ভোট ডাকাত সরকারকে বিদায় করব, নিরপেক্ষ সরকার আমরা প্রতিষ্ঠা করব। সামনে আমি বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, আমি পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 25 মাস সাজা খাটিয়েছেন, জেল খাটিয়েছেন। এই সমাবেশ থেকে আমি দাবি করে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক, তার বাবা মহান ছাত্রদের ঘোষণা দিয়ে জীবনের যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন।
তার সন্তান তারেক রহমান দেশে আসতে পারবে না, একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেবেন। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, পৃথিবীর ইতিহাস পড়েছে, খমেনি যখন আয়াতুল্লাহ খমেনি যখন ইরানে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে গিয়েছিল, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি ফিরে আসবে, 5,000 লোক যাবে না, 10,000 লোক যাবে না, 1 লাখ লোক যাবে না। সেদিন বাংলাদেশে কোটি কোটি মানুষ তারেক রহমানকে ভোট কেনা যাবে। সব শেষে বলতে চাই, আওয়ামী লীগকে বলতে চাই, ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না, ভালো হয়ে যান। এই যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আর নির্বাচনে যাবে না, মানুষ এমনি ভোট কেন্দ্র যায় না, বিএনপি নির্বাচনে যাবে না, আপনার দেশ চালাবেন, শান্তিতে থাকবেন, এটা হতে পারে না, জনগণ এটা হতে দেবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়ারহমান অমর। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই উত্তর জনপদ তথা আমাদের এই রাজশাহীর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি এই আধুনিক রাজশাহী মহানগরী গড়ার একমাত্র কারিগর, যিনি ক্রীড়া সংগঠক ছিলেন, জাগো ছাত্র দল করেছেন, ছাত্র দলের নেতা ছিলেন, জাসাস করেছেন, যুব দল করেছেন, জাতীয়তাবাদী দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 1994 সালে আপনারা যাকে প্রথম ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, সেই তারুণ্যের প্রতীক ছিলেন তখন তিনি। বর্তমানে পার্টির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা সাবেক এমপি জননেতা মিজানুর রহমান মিনু, জননেতা মিজানুর রহমান মিনু এখন আপনাদের সামনে বক্তব্য দেন। এই আসতে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজশাহীর শত প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠে এই সমাবেশ। কত হাতে শক্তি আছে। আরে মিটিং তো আমরা সাকসেসফুল করেছি। হাসিনা হুকুম দিচ্ছে মিটিং বন্ধ, হুকুম দিচ্ছে দোকান বন্ধ, রাস্তা বন্ধ, 8 জেলার যোগাযোগ বন্ধ, কেন্দ্র নেতা আসা বন্ধ। হাসিনাকে হুকুম দিচ্ছে আবার দিল্লি, দিল্লিকে হুকুম দিচ্ছে আবার তেল আবিব। আরে কেউ শিখতে পারেনি রাশিয়ার মিটিং সাকসেসফুল হয়েছে। জোরে তাই জোরে। যাও, এই তালিতে বক্তৃতা বাড়াবে না। নেতাদের সামনে শপথ নিয়ে বলতে হবে আগামী দিনে জীবন দিব, মাতৃভূমিকে রক্ষা করব। সেই জন্য শপথ নিয়ে হাত তুলে দেখা যাবে, হাত তুলো। আরে এই মাটি শামুকদম রূপ সমতলার মাটি, যেখানে মিটিং করছি, যেখানে মিটিং করছি হাজার শামুকদম রূপ সমতলার পবিত্র মাটি। আরে এই মাটি থেকে 52 ভাষা আন্দোলন শুরু হয়েছিল। এই মাটি থেকে 62 আন্দোলন রাজশাহী কলেজ চত্বর থেকে শুরু হয়েছে, ওটাও শামুকদমের স্টেট। এই মাটি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জোহা শাহাদাত বরণের মধ্য দিয়ে 18 ফেব্রুয়ারি হাসি মুখে ছাত্রদেরকে রক্ষা করতে গিয়ে বুকে তাজা বুলেট নিয়ে
বলেছিলেন আমি লিডার, আমার ছাত্রদেরকে গুলি করো না, তিনি শহীদ হয়েছেন। এই সেই রাজশাহীর পবিত্র মাটি। আজ বলতে চাই পুলিশ ভাই, সমগ্র পুলিশ ভাই, সমগ্র সেনাবাহিনী ভাই, এই থামা, সমগ্র প্রশাসনিক ভাই, আপনারা আমাদের শত্রু না, আপনারা পাকিস্তানি হানাদার বাহিনী নয়, আপনারা ব্রিটিশ বেনিয়াও নয়। শেষ করতে বলো। দাও, আপনারা মোগলের মানসিংহেরও বাহিনী নয়। We are Bangladeshi people. We fight every year, every 100 years, 1,000 years. We never head down other people, other occupied force. We fight against with our great leader, শহীদ জিয়াস। আমি মেজর জিয়া বলছি, বাংলা মায়ের সন্তানেরা আব্দুল্লাহ পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত করো। লাল সবুজের পতাকা আমরা ছেড়ে নিয়ে আসছি। আমার বাবারা ব্রিটিশদেরকে হত্যা করে তাড়িয়ে দিয়েছে। আমার বাবা, আপনাদের বাবার বাবারা। মোগলের আকবরের সেনাপতি ছিল মানসিং, আরে বোনকে দিছিল আকবরকে। সেই মানসিংহ এখানে ইশাকার কাছে হেরে গেছে। We are Bangladeshi people in the world, only one country. We never head down. So Hasina, this government is not for people. জনগণের নির্বাচিত সরকার নয়। হাসিনা সরকার ভারতের পুতুল সরকার। হাসিনাকে চলাই ওই ভারতের মৌলবাদী সরকার মোদী, তার গোয়েন্দা সংস্থা তাদেরকে চলাই ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ। আরে আমাদের গুলি লাগে মাথায়, বুকে, পিঠে আর পিছনে লাগে না। আমরা মাতৃভূমির স্বাধীনতার জন্য আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে দেশ নেত্রী হয়েছেন, তাকে বের করে আনবো। মুক্তি চাই না। হাসিনা, রেডি হও। আজ সন্ধ্যার সময়, কালকে সকাল তোমার নাও হতে পারে, মনে নাই 75 সাল? 75 সাল মনে নাই? আরে এই পুতুল সরকারের কাছে কোনো ইয়ার নাই। আমরা লড়াই করছি ভারতের রয়েস বিরুদ্ধে, মোদীর সঙ্গে, মোসাদ ইসরায়েলের সঙ্গে। আমি যে কথাটি বলছিলাম, পুলিশ ভাইরা 1%, কিছু কিছু সুযোগ সন্ধানী আছে, মালপানি বেশি ঠান্ডা হচ্ছে ভোটের সময়, তারা বেশি টাকা পেয়েছে আমি জানি। সবাই না, সবাই না, সাম অফিসার্স, তাদের লিস্ট আছে। এখানটায় খুব তাড়াতাড়ি করলেন, আমাদের অনেক ফটো তুললেন, ভেবেছেন আমরা তুলিনি? যারা বেশি বাড়াবাড়ি করলেন তাদেরও ফটো তোলা আমাদের কাছে আছে। সবাই হবে। আরে বাঘের বাচ্চা, আমার সহযোদ্ধা, আমার বড় ভাই মেয়র সাদেক হোসেন খোকা, ইসরাক, the new generation come and they take over the leadership all over the countries. আমরাও যুদ্ধ করেছি, সেই দিন আর বেশি দূর নয়। আমি আবারও বলতে চাই, এই মাটি থেকে দাঁড়িয়ে আজকে আমার জনতার মেয়র আসছে, আমরা কথা দিচ্ছি, আমরা আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করবই করব। আমার বড় ভাই আজকের প্রধান অতিথি, আমাদের গর্ব জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান টুকু, আজকের সভাপতি, রাজশাহীর জনগণের অত্যন্ত জনপ্রিয়, সহজ সরল সাদা, নিবেদিত, গরিবের পাশে থাকে, ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত যিনি জনগণের পাশে থাকেন, তাকে জোর করে হারিয়েছে। তাকে হারিয়ে আমাদের কোনো লস হয়নি।
গতবারে যে পার্লামেন্ট ইলেকশনে আরে যে ক্যান্ডিডেট এমপি হয়েছে তো আমার সঙ্গে 2001-এ 5,000 ভোট পেয়েছিল। I got 1,97,000 this constituency, ও তো 5,000 পাইছিল। আমি হাসি, কিন্তু আমি দেখছি যে ভালোই হয়েছে। আমার ছোট ভাই আরো এমপি, আমি দেখছি ভালোই হয়েছে। এখন তো আমি মনে করি যে আমার খুব শর্টলি আন্ডারগ্রাউন্ড মাটিতে চলে যায়। আমি আমার ভাইদেরকে মাদেরকে বলেছি, আমার ভাইদের বোনদেরকে বলেছি, দেখ আমি বাড়ির ছোট ছেলে, আমি খরচা হয়ে গেলে কারণ যে কোনো সময় হয়ে যেতে পারি, তো মায়ের উপরটা আমাকে দিস বাবা, সব আমাকে দিয়ে দিয়েছে। তো আমি রেডি ওখানে যাওয়ার জন্য, আমি রেডি। কোনো ভয় নাই। শহীদ জিয়া সৈনিকদের, শহীদ জিয়া পার্ট the hero never died. He is everywhere, every side in the earth. He is in the mind, he is the heart and also the eye. আমরা পাশ সৈনিক, আমরা পাশ সৈনিক। তিনি লাল সবুজের পতাকা দিয়েছেন, আমরা জীবন দিয়ে এই পতাকা রক্ষা করব, আমরা বাংলাদেশের স্বাধীনতা রাখবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন আমাদের এই মিটিংয়ে প্রথমত করার জন্য তারা পারমিশন বলবো না, সহযোগিতা করেন নাই। পরবর্তীতে এই মিটিং বন্ধ করার জন্য সকল প্রক্রিয়া করেছেন। আজকে সবচাইতে দুঃখজনক সেটা হচ্ছে খাওয়ার হোটেল পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। যারা এগুলি করলেন তারা মনে রাখেন এই দিন নয়, আরো দিন আছে। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিভাগীয় সমাবেশের প্রধান আকর্ষণ, বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের এই উত্তর জনপদের মানুষের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমার অত্যন্ত প্রিয়ভাজন নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আজকের তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। টুকু ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রাজশাহীতে নির্বাচন কমিশনের বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের আমাদের জনতার প্রার্থীদেরকে সুপরিকল্পিতভাবে পরাজিত করার প্রতিবাদে আমরা বিভিন্ন সিটি কর্পোরেশনের এই প্রতিবাদ সভা করছি। অনেকগুলি সভা হয়ে গেছে, আজকে রাজশাহীতে হচ্ছে, এরপরে আরো 2টা সভা আছে। বারাবার আজকে পয়লা মার্চ পার করে আজকে 2রা মার্চে আমরা এসেছি। আমরা গতকাল বাংলাদেশের
স্বাধীনতার 50 বছর পূর্তি উদ্বোধনী অনুষ্ঠান করেছি। এই পয়লা মার্চে 70-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ, তদন্তীন পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকার আদায় করার জন্য যে রায় দিয়েছিল, সেই রায় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বাঙালি জাতি তাদের অধিকার আদায় করার জন্য তাইকে দায়িত্ব দিয়েছিল। তোমরা কথা বলে তুমি বসতে দেওয়া যাবে না। আচ্ছা, ইউ টক, আই উইল গো। সেদিন সেদিন পয়লা মার্চ ঢাকা স্টেডিয়ামে পাকিস্তানের সাথে কমনওয়েলথ 11-এর ক্রিকেট খেলা হচ্ছিল। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের তারুণ্য, আমাদের যুদ্ধে যাওয়ার সময় যখন ঢাকা স্টেডিয়ামে খবর আসলো এহিয়া খান সংসদ অধিবেশন স্থগিত করেছে, সেদিন কাউকে ডাকতে হয় নাই। আমরা যারা স্টেডিয়ামে ছিলাম, আমরা মিছিল করে বেরিয়ে দেখলাম সারা ঢাকা শহর প্রতিবাদে রাস্তায় নেমে চলে এসেছে। সেদিন ঢাকার রাস্তায় জনতার স্রোত শুরু হয়ে গিয়েছিল প্রতিবাদ করার জন্য। কিসের প্রতিবাদ? সেই প্রতিবাদটা ছিল জনগণের অধিকার, ভোট অধিকার। সেই ভোট অধিকারকে অবমাননা করেছিল এহিয়া খান। তাই পূর্ব পাকিস্তানের সব মানুষ, সারা দেশের মানুষ এটার প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল। এবং সেই সময় ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। দেশের মানুষ, সারা ঢাকা মানুষ দিয়ে সারাম হয়ে গেছে। দেশের আওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে তখনকার ঢাকসুর বিবি জাসদ নেতা আসম আব্দুর রব স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিল। চোট আওয়াজ পল্টন ময়দানে ছাত্র জনতার মিটিংয়ে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিল। ছাত্র জনতার মুখে দুটা স্লোগান ছিল। যারা বামপন্থী দল করত তারা বলতো কৃষক শ্রমিক অস্ত্র ধরো, পুরো বাংলা স্বাধীন করো। আর যারা আওয়ামী লীগ করত তারা স্লোগান দিত বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই স্লোগান 7 মার্চে ভাষণ রেসকোর্স ময়দানে, তারপর 15 মার্চ, এগুলো আমাদের চোখে দেখা। এরশাদ ঢাকায় আসলো। ঢাকায় এসে পরের দিন যার উপরে বাঙালিরা দায়িত্ব দিয়েছিল
রহমান সাহেব এই খানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। দুজনের কারোর কোনো সাহায্যকারী ছিল না। সেই আলোচনা চলল, দীর্ঘদিন চলল। 25 তারিখে পর্যন্ত আলোচনা চলল। আলোচনা চলবে এই কথা বলা হলো, কিন্তু 25 মার্চ রাত্রে কথা বলে 25 মার্চ রাত্রে, কালো রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী লুটেরার মতো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি রাজারবাগের গেটের সামনে থাকতাম, শান্তিনগর গেটে থাকতাম। রাত 12টার সময় যখন আমি বাড়ি ফিরি, তখন দেখলাম আমাদের পুলিশ বাহিনীর পুলিশ ভাইরা শান্তিনগরের মোড় থেকে রাজারবাগ পুলিশ গেট পর্যন্ত প্রত্যেকটা বাড়ির ছাদে তাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। এবং রাত 1টা থেকে ভোর পর্যন্ত পুলিশ ভাইরা যুদ্ধ করেছিল। তাদের সাথে আমিও 303 নিয়ে ছাদের থেকে গুলি করেছিলাম। আজকে সেই পুলিশ ভাইদের চেহারা আর স্বাধীন বাংলাদেশের 50 বছরে এসে যে পুলিশ ভাইদের চেহারা দেখছি, তাদের সাথে কোনো মিল নাই। তারা ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের অগ্রণী সৈনিক। তারা ছিল বাঙালি মানুষের অধিকার আদায়ের অগ্রসৈনিক। সবচেয়ে 25 তারিখ রাত্রে সবচেয়ে বেশি জান দিয়েছিল ওই রাজারবাগ পুলিশ লাইনের সিপাহীরা। দুঃখ লাগে আজকে বাংলাদেশের পুলিশ এখন একটা দলের কর্মী বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আজকে কয়েকদিন আগে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দখলদার প্রধানমন্ত্রী, উনি বললেন আমার জীবনের প্রধানমন্ত্রী উনি কোন এক, এখন তো উনি বেডটেন হন না, কোন এক ভার্চুয়াল মিটিং এ বলল, আমি টেলিভিশনে দেখলাম যে আমার জীবন সার্থক, আমি বাঙালি জনতার কাছে তাদের গণতন্ত্র ফেরত দিয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমি এককালে ওনাকে আপা ডাকতাম, আমার আপাকে প্রশ্ন করতে চাই, আপা আপনি যদি গণতন্ত্র দিয়েই থাকেন, আপনি এদেশের একজন স্রষ্টার সন্তান, আপনাকে কেন দিনের ভালো ভোট রাখতে করতে হয়? আপনাকে কেন জনগণের উপর নির্ভর না করে জনগণের ট্যাক্সের টাকার কর্মচারী, পুলিশ অফিসার, ডিসি দের উপর নির্ভর করতে হয়? তাহলে কি আপনার গণতন্ত্রের ডেফিনেশন পরিবর্তন হয়ে গেছে? তাহলে কি আজকে অধ্যাপক লাস্কির কোনো দাম নাই, প্লাটোর দাম নাই, অ্যারিস্টটলের দাম নাই, বা আব্রাহাম লিঙ্কনের দাম নাই? অফ দ্য গভর্নমেন্ট, ফর দ্য গভর্নমেন্ট
নাই, পর্দা বিপুল হয়ে গেছে। উনি বলেন ওনার যদি গণতন্ত্র ফেরত দিয়েই থাকে, সেই গণতন্ত্র কি রাজশাহীতে আমরা মিটিং করতে চাইলাম মাদ্রাসা মাঠে, আপনি গণতন্ত্রকে সংকুচিত করে এই নাইস কনফারেন্স হলে আমাদেরকে দিয়েছিলেন। দিলেন তো দিলেন, ভালো কথা, খুব ভালো কথা আপনি দিয়েছেন। আপনি প্রমাণ করতে চেয়েছেন যে বিএনপিতে মিটিং এর লোক হয় না, কিন্তু আপনি তো ডিজিটাল বাংলাদেশ করেছেন। আপনি ডিজিটাল ক্যামেরাতে দেখেন এত বাধা। আমার সিরাজগঞ্জ থেকে প্রায় 400-500 লোককে থানায় বন্দী করে রাখা হয়েছিল। তারা মুসলিগাতে বাড়ি ফেরার নাম নিয়ে আবার ঘোড়া পথে রাজশাহীতে প্রবেশ করেছে। এই সবগুলোতে একই অবস্থা হয়েছে, কিন্তু মানুষের কি কম হয়েছে? আমি আজ সকালে যখন ঢাকা থেকে রাজশাহীতে নামলাম, আমার মনে হলো রাজশাহীতে বোধহয় মুক্তিযুদ্ধের সময় যেমন রাস্তাঘাট ফাঁকা দেখতাম, তেমন রাজশাহীর রাস্তাও ফাঁকা দেখলাম। আপনি কিসের ভয়? আপনি তো গণতন্ত্র দিয়ে দিয়েছেন, তারপরে কেন আপনার এত ভয়? আপনার ভয় যে আপনি যে বলেন যে আমি উন্নয়ন করেছি, আপনার উন্নয়ন করেছেন। সেই জন্য তো ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি, এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে তোহাতে। 2000 কোটি টাকা যদি একটা ডিস্ট্রিক্টের ছাত্রলীগের সভাপতি পাচার করতে পারে, তাহলে ওনার রাঘবরা কত টাকা পাচার করেছে এটার হিসাব বাংলাদেশের মানুষ নেবে। আমাদের আল জাজিরাতে একটা রিপোর্ট বেরিয়েছিল, অল প্রাইম মিনিস্টার্স ম্যান। মাথা খারাপ হয়ে গেল। আমাদের মিডিয়া ভাইরা, টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া ভাইরা, পত্র পত্রিকায় আল জাজিরা মিথ্যা কথা বলেছে। আমাদের তুলসী ধস সরকার, দুধে ধরা সরকার এরকম অন্যায় করতে পারে না। প্রধান সেনাপতির ভাইরা মাপ পায়, কিন্তু আজকে যদি প্রধান সেনাপতির ভাই না হয়ে যদি এই রাজশাহীর কোন হাস্তান মাস্তান গুন্ডা হইতো, খুনের দায়ে যদি ফাঁসি হইতো, তাদের কি মাফ করা হতো? হতো না। সব পুরুষিত হয়ে গেছে। আমার এখানে পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, আমাদের মিটিং বন্ধ করার জন্য লোকজন আসতে দেয় নাই। আমার বক্তৃতা শুনেও ওনাদের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের গণতন্ত্র ফেরত দিয়েছে, ওরাও হাসছে। আরে থাকবো হাজার হাজার বছর আমরা, তুইটুকু বক্তৃতা দিয়ে কি করবি? এত নারী আদেশের না, এত নারী আদেশের না। সবার বদল হয়েছে, ফেরাউনেরও বদল হয়েছে। 12 বছর 15 বছর থাকছেন, 25 বছর থাকবেন, পতন হবে। আর সেই পতনটা হবে রাজপথ থেকে। বাংলাদেশে 54 সালে রাজপথে ফয়সলা হয়েছে। বাংলাদেশে 62 সালে থেকে 69 রাজপথে ফয়সলা হয়েছে। বাংলাদেশে 91 রাজপথে ফয়সলা হয়েছে। এবার আপনাদের কাছে বলে যাচ্ছি, প্রস্তুত হন, এই রাজপথে ফয়সলা হবে। গণতন্ত্র কেউ দেবে না আমাদেরকে। গণতন্ত্র কেউ দেবে না। আরে স্লোগান পরে মাইল বহুত
টাইম আছে। গণতন্ত্র হারিয়ে যাওয়ার জিনিস না, গণতন্ত্র কারো পকেটের মোহ না। গণতন্ত্র বারবার জীবিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনাদেরকে যে বললাম, মানুষের রায়ের জন্য মানুষ যুদ্ধ করেছিল। গণতন্ত্র পাওয়ার আশায় 73 সালে আপনারা খেয়ে ফেলেছিলেন। 73 সালে খেয়ে ফেলেছিলেন। 25শে মার্চ পর্যন্ত আপনারা বৈঠক করেছেন, জাতিকে তৈরি করেন নাই মুক্তিযুদ্ধের জন্য। 25শে মার্চের রাত্রে যখন 25শে মার্চ রাত্রে যখন বাঙালিরা আক্রান্ত হল, নিরস্ত্র বাঙালি আক্রান্ত হল, দিশাহারা বাঙালি, যাদের দিশা দেওয়ার কথা ছিল, যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যাদেরকে নেতৃত্ব জনগণ ভোট দিয়েছিল, তারা সবাই ওপারে পালিয়ে গিয়েছিল। সেইখানে একজন বাঙালি বীর সৈনিক যে চট্টগ্রামে 25শে রাত্রে বলেছে ওই রিভোল্ট, এবং তার ব্রিগেড কমান্ডার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে অস্ত্র শস্ত্র নিয়ে কালুরঘাটে গিয়েছিল। এবং 26 তারিখে রেডিও থেকে উনি ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতা। তারপর যুদ্ধ করেছে। এই ঘোষণার পরে পুরো বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছিল। আমরা তখন মাঠে ছিলাম, আমরা তখন তরুণ, আমাদের বয়স মাত্র 20। এই যে আমার বন্ধুর ছেলে বসে আছে সাদেক হোসেন খোকা, আমরা 26 তারিখে কাঠফোর ডেমে উঠে যাওয়ার পর 27 তারিখে সবাই একত্রিত হয়েছিলাম কিভাবে যুদ্ধে যাওয়া যায়। যুদ্ধ হয়েছে, যুদ্ধ করেছি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙ্গালে বসে যুদ্ধ করেছে। ইতিহাসের যুদ্ধের বিরল ঘটনা। কমান্ডাররা কখনো বাঙ্গালে যুদ্ধ করে না, কমান্ডাররা প্ল্যানিং করে। জিয়াউর রহমান বাঙ্গালে বসে যুদ্ধ করেছে। আজকে তার বীরত্ব উপাধি আপনারা দিয়ে দেন। জিয়াউর রহমান কারণ করুণায় বীরত্ব উপাধি পায় নাই। কোন বাঙালি সৈনিক কারো করুণায় বীরত্ব উপাধি পায় নাই। এই বীরত্ব উপাধি বাংলার জনগণকে মুক্ত করার জন্যই, তাদের কর্মের জন্য পেয়েছিল। কোথাকার কোন শাহজাহান, চাঁদাবাজ শাহজাহান, সে রিকমেন্ডেশন করলো আর তোমরা উঠায় নিলা, আর বাংলাদেশের মানুষ মেনে নিল। জিয়াউর রহমানের কিছু আসে হয় না, বাংলাদেশের মানুষের কিছু হয় না। বীরত্তম ইজ অলওয়েজ বীরত্তম, সারা জীবন বীরত্তম, পৃথিবীর যতদিন থাকবে বীরত্তম। দেখেন ভবিষ্যতে জিয়াউর রহমানকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া যায় কিনা। বাইরে আমার নামাজের নামাজ প্রসন্ন। আপনারা অনেক বক্তৃতা শুনেছেন, আমি জানি আমি খুব অসময় বক্তৃতা দিতে উঠেছি, আরো অনেক কথা ছিল, কিন্তু আমরাই তো ইতিহাস। আমাদের যৌবন শুরু হয়েছিল রাজপথের আন্দোলন দিয়ে, এবং আমরা যৌবন শেষ করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি, আর যাই কিছু করেন মিথ্যা ইতিহাস পূরণ করে কিচ্ছু করতে পারবেন না, আমরা সাক্ষী দেব। আর আমরা মরে গেলে আমাদের এই প্রজন্ম রেখে যাচ্ছি, ইসলামকে দিয়ে যাচ্ছি, তাবিজকে রেখে যাচ্ছি, তারা বিএনপির নেতৃত্ব দেবে, তারা তারেক রহমানের হাত শক্ত করে এই দেশে আবার